আজকে আমরা পড়ব তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল। পোটেনশিয়াল বা বিভব বলতে আমরা কি বুঝি সেটা প্রথমে একটু আলোচনা করে নিই। বিভব হচ্ছে এমন একটি রাশিমালা যেটা ঠিক করে দেয় কোন দিক থেকে কোন দিকে শক্তির প্রবাহ হবে। তিনখানা উদাহরণের সাহায্যে আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করি। প্রথম উদাহরণে আমরা এ এবং বি দুটি ভিন্ন ব্যাসার্ধের দুটি নলকে স্টপকক যুক্ত একটি নল দ্বারা যুক্ত করা আছে পাশাপাশি। দেখা যাচ্ছে ব্যাপারটা কীরকম সেটআপ আছে সেটা দেখা যাচ্ছে। এই এ নলের মধ্যে এতদূর উচ্চতা অবধি জল ভরা আছে, আর এখানে এতদূর উচ্চতা অবধি জল ভরা আছে। স্পষ্টতই বি নলে কিন্তু জলের পরিমাণ বেশি আছে, এখানে এ নলে জলের পরিমাণ কম আছে। কিন্তু স্টপকটি তুলে দিলে পরে, অর্থাৎ এখানে যে বন্ধ করা আছে, আটকে দেওয়া আছে, এইটি যদি তুলে নিই তাহলে জলের ফ্লো হবে। কোন দিক থেকে কোন দিকে জলের ফ্লো হবে এটা সবাই জানে, যে এ থেকে বি এর দিকে জলের ফ্লো হচ্ছে। কেউ যদি এই পরীক্ষাটা বাড়িতে করতে চায় করতেই পারে। সেক্ষেত্রে দেখা যাবে এ থেকে বি পর্যন্ত জলের ফ্লো হচ্ছে কোন দিক দিয়ে, এই দিক দিয়ে জলের ফ্লো হচ্ছে। এবং এক সময় গিয়ে কি হবে, এ নলের জলস্তম্ভের উচ্চতা এবং বি নলের জলস্তম্ভের উচ্চতা সমান হয়ে যাবে। এখান থেকে কিছু পরিমাণ জল এই নলে চলে যাবে এবং তার ফলে এখানকার জলের স্তম্ভের উচ্চতা নেমে যাবে, এখানকার জলস্তম্ভের উচ্চতা উঠবে উপর দিকে, তাহলে নল দুটিতে জলতল সমান হয়ে যাবে। এটাতে জল প্রাথমিকভাবে বেশি থাকলেও এখান থেকে জলের প্রবাহ এদিকে হলো, তার কারণ হচ্ছে এখানকার জলের পরিমাণ নয়, জলের উচ্চতা, প্রাথমিক উচ্চতা এ নলই ছিল এর থেকে। এখানকার প্রাথমিক উচ্চতা এই পর্যন্ত ছিল, এখানকার প্রাথমিক উচ্চতা এই পর্যন্ত ছিল, তাহলে এর প্রাথমিক উচ্চতার তুলনায় এ নলের প্রাথমিক উচ্চতা বেশি ছিল, সেই জন্য এখান থেকে জলের প্রবাহ এদিকে হয়েছে। তাহলে এখানে যে জলের প্রবাহ, তার চালিকা শক্তিকে হলো উচ্চতা, জলস্তম্ভের উচ্চতা। জলস্তম্ভের উচ্চতা এখানে বেশি থাকার জন্য এখানে কিন্তু চাপ বেশি ছিল, এ নলে চাপ বেশি ছিল, জলস্তম্ভের চাপ বেশি ছিল, তার ফলে এদিক থেকে এদিকে জলের প্রবাহ হয়েছে। তাহলে এখানে চালিকা শক্তি কে হলো জলস্তম্ভের উচ্চতা। তাহলে জলস্তম্ভের উচ্চতা হলো এখানে বিভবের পরিমাপ, কারণ জলস্তম্ভের উচ্চতার জন্যই এখান থেকে জলের ফ্লো বি নলের দিকে হয়েছে। নেক্সট 2 নম্বর যে উদাহরণ আমরা নিয়েছি, সেখানে একটি কাপের মধ্যে গরম জল আছে, কাপ ভর্তি গরম জল আছে, আর এখানে এই যে বড় যে পাত্রটি দেখা যাচ্ছে, এখানে পাত্র ভর্তি জল আছে, কিন্তু তার উষ্ণতা এখানকার যে জল আছে তার থেকে একটু কম। এখানে যদি 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল থাকে, তাহলে এখানে 80 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল আছে। সেক্ষেত্রে মোট তাপের পরিমাণ কোথায় বেশি আছে, কাপের জলে নাকি এই পাত্রের জলে? অবশ্যই এই পাত্রের জলে মোট শক্তির পরিমাণ, মোট তাপ শক্তির পরিমাণ বেশি আছে। যদিও এখানকার উষ্ণতা 80 ডিগ্রি, এখানকার উষ্ণতা 100 ডিগ্রি, তাহলেও যেহেতু এখানকার জলের পরিমাণ কাপের জলের তুলনায় অনেক বেশি, সেই জন্য মোট শক্তি এই পাত্রের মধ্যে কাপের জলের তাপ শক্তির তুলনায় অনেক বেশি আছে। কিন্তু আমরা যখন এই কাপটাকে এখানকার পাত্রের সঙ্গে স্পর্শ করাবো, তাপ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে? তাপ অবশ্যই কাপ থেকে পাত্রের দিকে প্রবাহিত হবে। তাপ শক্তি তাহলে কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে? কাপ থেকে জলের দিকে প্রবাহিত হবে। সেই জন্যই তো কাপ আস্তে আস্তে ঠান্ডা হয় এবং জলটা ধীরে ধীরে গরম হয়। তাহলে তাপ কিন্তু কাপ থেকে পাত্রে গেল, যদিও এখানকার কাপের মোট শক্তি পাত্রের মধ্যে থাকা জলের মোট শক্তির তুলনায় কম ছিল, তাহলেও এখান থেকে এখানে শক্তি প্রবাহিত হলো। তাহলে এখানে চালিকা শক্তি কে হলো? এখানে উষ্ণতা বেশি ছিল, সেই জন্যই তাপ শক্তি এখান থেকে এখানে গেল। তাহলে এখানে শক্তি প্রবাহ নিয়ন্ত্রণ করছে উষ্ণতা। তাহলে এখানে বিভবের
মাপকাঠি কী হবে? উষ্ণতা। যেখানে উষ্ণতা বেশি হবে সেখান থেকে শক্তি কম উষ্ণতার দিকে প্রবাহিত হবে। আমরা যখন তাপ পড়েছিলাম, থার্মোমিতি পড়েছিলাম, তখন এটা নিয়ে আলোচনা করেছিলাম। এখন এইখানকার ঘটনাটি আমরা দেখি। মনে করছি এটা একটা বড় লোহার গোলক আছে, এটা একটা ছোট লোহার গোলক আছে। এর মধ্যে আমি কতগুলো ইলেকট্রন দিয়েছি এক্সট্রা সেটা আমরা দেখি। 1 2 3 4 5 6 7 8 9 খানা এক্সট্রা ইলেকট্রন দিয়েছি। আর এখানে এই যে ছোট গোলকটিতে মোট 7 খানা এক্সট্রা ইলেকট্রন দেওয়া আছে। তাহলে যদি আমরা এদের পরস্পরকে স্পর্শ করাই তাহলে কোথা থেকে ইলেকট্রন কোথায় যাবে? এখানে 9 খানা ইলেকট্রন আছে, এখানে কিন্তু 7 খানা ইলেকট্রন আছে। কিন্তু আমরা যখনই এদের দুজনকার মধ্যে স্পর্শ করাবো তখন কিন্তু এই বড় গোলক থেকে ছোট গোলকের দিকে ইলেকট্রন যাবে না। ইলেকট্রন কোথা থেকে কোথায় যাবে? ছোট গোলক থেকে বড় গোলকের দিকে যাবে। কেন? তার কারণ এইখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে পরস্পর দুটি ইলেকট্রনের মধ্যেখানের যে গ্যাপ সেটা অনেক বেশি। এখানকার যে ইলেকট্রনগুলোর পারস্পরিক গ্যাপ যেটা আছে তার থেকে এখানকার গ্যাপটা অনেক বেশি। তাহলে এখানকার ইলেকট্রনগুলি পারস্পরিক বেশি বিকর্ষণ বল অনুভব করবে নাকি এখানকার ইলেকট্রনগুলো? অবশ্যই এখানকার ইলেকট্রনগুলি পরস্পরের থেকে বেশি দূরে থাকার জন্য কম বিকর্ষণ বল অনুভব করবে। তাহলে এখানকার ইলেকট্রনগুলো দূরে সরে যেতে চাইবে বেশি নাকি এখানকার ইলেকট্রনগুলো বেশি দূরে সরে যেতে চাইবে? অবশ্যই ছোট গোলকের ইলেকট্রনগুলি কাছাকাছি থাকার জন্য বিকর্ষণ বল বেশি হওয়ার জন্য এখান থেকে ইলেকট্রনগুলি এখানে যেতে চাইবে। অর্থাৎ বড় গোলক থেকে ছোট গোলকের দিকে তড়িৎ প্রবাহ হবে। আমরা জানি যেদিকে ইলেকট্রনের প্রবাহ হয় তার ঠিক উল্টো দিকে, অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ এদিকে হলে পরে তড়িৎ প্রবাহ ঠিক তার উল্টা দিকে হবে। তড়িৎ প্রবাহ ইলেকট্রন প্রবাহের উল্টা দিকে হয়। এই যে তড়িৎ প্রবাহ হবে, এই তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হয় বা কোন রাশির তারতম্যের জন্য তড়িৎ প্রবাহটি হবে সেই রাশিটিকে বলা হয় তড়িৎ বিভব। তাহলে এই দুটি গোলকের মধ্যে তড়িৎ বিভবের তারতম্য থাকার জন্য তড়িৎ প্রবাহ হবে। এখন তড়িৎ বিভবের সংজ্ঞা এবং রাশিমালা সম্বন্ধে আমরা আলোচনা করব। প্রাথমিকভাবে এখানে তড়িৎ ক্ষেত্র অনুপস্থিত থাকলে পরে ই ইজ ইকুয়াল টু কী হবে? ই ইজ ইকুয়াল টু 0 হবে। সুতরাং যদি এখানে কোনো একটা চার্জ কিউ থাকে, বিন্দু আধান কিউ থাকে, তাহলে এর উপরে মোট বল কত হবে? এর উপরে বল হবে এফ ইজ ইকুয়াল টু 0, কারণ এফ ইজ ইকুয়াল টু কিউ ই ইজ ইকুয়াল টু 0 হলে এফ ইজ ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ কোনো রকম বল এখানে কাজ করছে না। তাহলে এখানে এই কিউ আধানটিকে যদি আমি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই তাহলে পরে মোট কৃতকার্য কত হবে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস, এফ ডট এস। অ্যাকচুয়ালি এফ শূন্য হওয়ার জন্য কৃতকার্য শূন্য হবে। এবং আমরা জানি যেখানে ইলেকট্রিক ফিল্ড শূন্য হয় সেই জায়গাটাকে আমরা অসীম বলি। অর্থাৎ অসীম দূরত্বে যে কিউ আধান আছে তার উপরে কোনো রকম বল কাজ করে না, এবং তার জন্য অসীম দূরত্বে কোনো সরণ ঘটালে পরে কিউ আধানকে যদি সরণ ঘটায় তাহলে ইলেকট্রিক ফিল্ডের অধীনে কোনো রকম কাজ করা হয় না। এখন এখানে যদি একটি আধান, বিন্দু আধান বড় হাতের কিউ থাকে তাহলে এর চারপাশে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। মনে করছি এই পর্যন্ত ইলেকট্রিক ফিল্ড আছে এবং তার বাইরের যে অঞ্চলটা সেটা হচ্ছে অসীম। এইখানে এই কিউ আধানের জন্য কোনো রকম প্রভাব, তড়িৎ প্রভাব থাকবে না, তড়িৎ ক্ষেত্র শূন্য হবে। তাহলে এইখানে যখন এই কিউ চার্জটা আছে তখন এর উপরে এই আধানের জন্য কোনো রকম বল কাজ করছে না। কত দূর অবধি কোনো রকম বল কাজ করবে না? যতক্ষণ না আমরা ইলেকট্রিক ফিল্ডের ভেতরে প্রবেশ করছি ততক্ষণ কোনো রকম বল কাজ করবে না। অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত কোনো রকম
কিউ এর উপর কোনো রকম তড়িৎ বল বা কুলম্ব বল কাজ করবে না। তাহলে কিউ আধানকে এখান থেকে এখানে আনতে আমাকে কোনো রকম কাজ করতে হবে না, আমাকে কোনো রকম কার্য করতে হবে না, কারণ বল যেহেতু শূন্য তাহলে কৃতকার্য শূন্য হবে। কিন্তু যেই মুহূর্তে আমি তড়িৎ ক্ষেত্রের মধ্যে ঢুকে যাব কিউটাকে নিয়ে, এই কিউ আধানটিকে যখনই আমি তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্রবেশ করাবো তখন কিউ আধানের উপরে একটা বল কাজ করবে। সেই বলের জন্য আমি যখন তড়িৎ ক্ষেত্রের মধ্যে আধানটিকে কোনো একটি স্থান থেকে আরেক স্থানে সরণ ঘটাবো তখন আমাকে কাজ করতে হবে। যদি এই কিউ আধানটি পজিটিভ হয় এবং এই কিউ আধানটিও পজিটিভ হয় তাহলে আমাকে যে কাজ করতে হবে সেটা পজিটিভ হবে, কারণ বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে। আমরা জানি বলের বিরুদ্ধে কৃতকার্য পজিটিভ হয়, তাহলে এখানে বিকর্ষণ বলের বিরুদ্ধে কৃতকার্য পজিটিভ হবে। আর যদি এই আধানটি নেগেটিভ হয় তাহলে কিউ আধানের জন্য কৃতকার্য নেগেটিভ হবে, কারণ সেক্ষেত্রে এখানে আকর্ষণ বল কাজ করবে। কি এই ছোটো হাতের কিউটি পজিটিভ আছে আর এটা যদি নেগেটিভ হয় তাহলে আকর্ষণ বল কাজ করবে এবং সেক্ষেত্রে আমাকে কাজ করতে হবে না, এই আধানটি নিজেই কাজ করবে। এই ধরনের কাজকে নেগেটিভ কার্য বলা হয়। তাহলে এই পজিটিভ কিউ আধানটিকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দু এমে আনতে, এটা এম যদি হয়, এমে আনতে যদি ডাব্লু কাজ করতে হয়, তাহলে কি করলাম, এই প্লাস কিউ আধানটিকে অসীম থেকে এম বিন্দুতে আনলাম এবং তার ক্ষেত্রে আমাকে অর্থাৎ বহিস্থ এজেন্টকে ডাব্লু কৃতকার্য করতে হলো। তাহলে কিউ আধানের জন্য কৃতকার্য কত হলো, ডাব্লু। তাহলে একক ধনাত্মক আধানের জন্য কৃতকার্য ডাব্লু বাই কিউ, মানে একক ধনাত্মক আধানকে অসীম থেকে এম বিন্দুতে আনতে কৃতকার্য করতে হবে ডাব্লু বাই কিউ, কারণ কিউকে আনতে কৃতকার্য ডাব্লু হচ্ছে। এই যে একক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে অসীম থেকে আনতে যে পরিমাণ কার্য বহিস্থ এজেন্টকে করতে হলো সেটাকেই বলা হয় ওই বিন্দুর, তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর অর্থাৎ এম বিন্দুর বিভব, যেটাকে আমরা কি দিয়ে চিহ্নিত করি, ভি দিয়ে চিহ্নিত করি। অর্থাৎ বিভবের যে চিহ্ন সেটা হচ্ছে ভি, অথবা ফাই দিয়ে অনেক সময় লেখা হয়, তো আমরা সাধারণত ভিটাকেই লিখি, ফাই লিখি না। আমরা বিভবের সংজ্ঞা কী দেব, সংজ্ঞা হবে, আমরা দেখতে পেলাম যে একক ধনাত্মক আধানকে আনার জন্য যে কৃতকার্য হচ্ছে সেটাই বিভব। তাহলে সংজ্ঞা কি হলো, একক ধনাত্মক আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে বহিস্থ এজেন্টকে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই বিন্দুর বিভব বলে, তড়িৎ বিভব বলে। তাহলে আমরা কোন আধানকে আনবো, একক ধনাত্মক আধানকে আনবো। এখানে দুখানা জিনিস খুব ভালোভাবে জোর দিয়ে বলা আছে, একটা হচ্ছে একক আধান আর দ্বিতীয়ত হচ্ছে ধনাত্মক আধান। যে আধানটাকে আমরা আনছি অসীম থেকে সেই আধানটা ধনাত্মক হতে হবে এবং একক, তার মান 1 হতে হবে। সেই আধানটাকে অসীম থেকে আনতে হবে। সেক্ষেত্রে বহিস্থ এজেন্ট মানে কে, যে ওই আধানটাকে নিয়ে আসছে,
আমি যদি আনি আধানটাকে অসীম থেকে কোনো বিন্দুতে, তাহলে আমি হলাম বহিস্থ এজেন্ট। তাহলে আমাকে যে পরিমাণ কার্য করতে হবে তাকেই বলা হচ্ছে ওই বিন্দুর, কোন বিন্দুর, তড়িৎ ক্ষেত্রে যে বিন্দুতে এনে স্থাপন করলাম সেই বিন্দুর তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভব ভি ইজ ইকুয়াল টু কী পেলাম? তড়িৎ বিভব ভি ইজ ইকুয়াল টু পেলাম ডাব্লু বাই কিউ। ভি হচ্ছে বিভব, কিউ হচ্ছে আধান, আর কিউ আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে কৃতকার্য ডাব্লু। বিভবের একক কি হয়? বিভবের একক এসআইতে ভোল্ট। এসআইতে কি হয়? ভোল্ট। ভোল্ট লিখে দিলাম। বিভবের একক এসআইতে হয় ভোল্ট, যেটাকে আমরা ভি দিয়েই লিখি। এই ভিটা হচ্ছে চিহ্ন, আর এই ভিটা হচ্ছে ভোল্টের সংক্ষিপ্ত রূপ। তাহলে ভোল্ট ইজ ইকুয়াল টু কী হলো? ভোল্ট ইজ ইকুয়াল টু হলো ডাব্লু অর্থাৎ কার্যের একক জুল, আর কিউ আধানের একক কুলম্ব। তাহলে ভোল্টের সঙ্গে জুল এবং কুলম্বের কি সম্পর্ক? ভোল্টের সঙ্গে জুল এবং কুলম্বের সম্পর্ক ভোল্ট ইজ ইকুয়াল টু জুল বাই কুলম্ব। তাহলে ভোল্টের সংজ্ঞা আমরা কি করে দিতে পারি? ভোল্টের সংজ্ঞা এইভাবে দিতে পারি, কুলম্ব জুলের সঙ্গে ভোল্টের যেহেতু সম্পর্কটা এরকম, তাহলে ভোল্টের সংজ্ঞা এরকম করে আমরা দেব। এখান থেকে যেটা পাচ্ছি, 1 ভোল্ট ইজ ইকুয়াল টু 1 জুল বাই 1 কুলম্ব, তাই তো? এই যে ভি ইজ ইকুয়াল টু জে বাই সি, জে এর সামনে 1 লিখলে পরে সেটা জেই হয়, সি এর সামনে 1 লিখলে সেটা সি হয়। সুতরাং এখানে 1 ভোল্ট ইজ ইকুয়াল টু 1 জুল বাই 1 কুলম্ব। তাহলে ভোল্টের সংজ্ঞা কি হবে? 1 কুলম্ব ধনাত্মক আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে বহিস্থ এজেন্টকে যদি 1 জুল কার্য করতে হয়, তবে ওই বিন্দুর তড়িৎ বিভব 1 ভোল্ট হয়। বিভবের সিজিএস একক হলো স্ট্যাট ভোল্ট। স্ট্যাট ভোল্টের সংজ্ঞা কী দেব? স্ট্যাট ভোল্টের সংজ্ঞা হচ্ছে, স্ট্যাট ভোল্টের সংজ্ঞাটাও আমরা এই সম্পর্কটা থেকে পাবো। স্ট্যাট ভোল্টের সংজ্ঞা দেওয়ার সময় বিভবের জায়গায় স্ট্যাট ভোল্ট বসবে 1 স্ট্যাট ভোল্ট, ডাব্লুর জায়গায় কী বসবে 1 আর্গ, কারণ সিজিএসে ডাব্লুর একক হচ্ছে আর্গ, আর কিউ এর একক স্ট্যাট কুলম্ব বা ইএসইউ। তাহলে সেক্ষেত্রে আমরা যে সংজ্ঞাটা দেব সেটা হচ্ছে 1 ইএসইউ পজিটিভ আধানকে, এটার মতোই এই সংজ্ঞাটাই, শুধুমাত্র 1 কুলম্বের জায়গায় 1 ইএসইউ হবে, 1 জুলের জায়গায় 1 আর্গ হবে, আর 1 ভোল্টের জায়গায় কী হবে 1 স্ট্যাট ভোল্ট হবে। তাহলে কি হলো, 1 ইএসইউ পজিটিভ আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে বহিস্থ এজেন্টকে যদি 1 আর্গ কার্য করতে হয়, এখানে কত কাজ করতে হচ্ছিল 1 জুল কাজ করতে হচ্ছিল, এখানে 1 আর্গ কার্য করতে হয়, তবে ওই বিন্দুর বিভবকে, যে বিন্দুতে নিয়ে আসলাম সেই বিন্দুর বিভবকে 1 স্ট্যাট ভোল্ট বলা হয়। বিভবের আরেকটা ইউনিট আছে, সেটা হলো ইএমইউ ভোল্ট। ইএমইউ ভোল্টের সংজ্ঞা হচ্ছে এরকম, 1 ইএসইউ এর জায়গায় কী হবে 1 ইএমইউ হবে। 1 ইএমইউ পজিটিভ আধানকে
অসীম থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে বহিস্থ এজেন্টকে যদি 1 আর্ক কার্য করতে হয় তবে ওই বিন্দুর বিভবকে 1 ইএমইউ ভোল্ট বলে। তাহলে কি হবে, ইএসইউ এর জায়গায় জাস্ট ইএমইউ হবে। 1 ভোল্টের সঙ্গে ইএসইউ ভোল্টের সম্পর্ক এরকম, 1 ভোল্ট ইজ ইকুয়াল টু 1/300 ইএসইউ ভোল্ট, এই সম্পর্কটা লাগে। এবারে আমরা বিভবের রাশিমালা নির্ণয় করব। এতক্ষণ আমরা বিভবের সংজ্ঞা, বিভবের এককের সংজ্ঞা ইত্যাদি নিয়ে আলোচনা করছিলাম। এবারে বিভবের রাশিমালা আমরা নির্ণয় করব। বিভবের রাশিমালা নির্ণয় করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, আমরা তো বিভবের রাশিমালা সবসময় ইলেকট্রিক ফিল্ডের মধ্যে করি, তাই জন্য আমরা মনে করছি এখানে একখানা কিউ আধান আছে, যার জন্য কিউ আধান থেকে আর দূরত্বে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত আছে, ইলেকট্রিক ফিল্ড ই আছে, এবং এই ইলেকট্রিক ফিল্ডের দিক কোন দিকে হয়, আমরা জানি ইলেকট্রিক ফিল্ডের দিক আর এর দিকেই হয়। তাহলে এইখানে আর দূরত্বে ইলেকট্রিক ফিল্ড আছে ই, এবং এই ই এর রাশিমালা কি হয়, ই এর রাশিমালা হয় ই ইজ ইকুয়াল টু, আমরা ভেক্টর দিয়ে লিখছি 1/4 আমরা এসআইতে এই রাশিমালাটা নির্ণয় করব, তারপরে সিজিএসে কি করে করতে হয় আমরা জানি, 1/4 এপসিলন নটের জায়গায় 1/k বসাতে হয়। তাহলে এটা অ্যাকচুয়ালি এপসিলন লেখা উচিত। তাহলে ইজ ইকুয়াল টু কিউ বাই আর কিউব আর ভেক্টর। এটা আমরা ভেক্টর দিয়ে ইলেকট্রিক ফিল্ডের রাশিমালা এরকম করে লিখেছিলাম, তাই না? তাহলে ই ইজ ইকুয়াল টু কী হলো, ই ইজ ইকুয়াল টু হলো 1/4 এপসিলন 1 কিউ বাই আর কিউব আর। একটি ধনাত্মক একক আধানকে এই বিন্দু থেকে ডিআর দূরত্ব যদি আমরা সরাই, কোন দিকে, এই দিকে, অর্থাৎ কিউ এর দিকে যদি সরাই, তাহলে কতখানি কৃতকার্য করতে হবে, ডিআর দূরত্ব। এখানে যদি আমরা পজিটিভ আধান এখানে রাখি, তাহলে পজিটিভ ইউনিট আধান যদি রাখি, তাকে ডিআর দূরত্ব সরাতে কৃতকার্য কত করতে হবে আমরা জানি। কৃতকার্য ডাব্লু ইজ ইকুয়াল টু এফ ডট এস। এখানে খুব ছোট দূরত্ব আমরা সরিয়েছি, তাই না? খুব ছোট দূরত্ব সরিয়েছি, সেই জন্য যে কার্যটা হবে সেটাও খুব ছোট হবে, এবং সেটাকে আমরা ডিডাব্লিউ দিয়ে লিখব। এফ ইজ ইকুয়াল টু আমরা জানি কিউ ইন্টু ই। এফ ইজ ইকুয়াল টু কি জানি, এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই। এখানে কিউ কত, কিউ হচ্ছে 1, কারণ আমরা যে বলটা নির্ণয় করতে চাইছি সেটা কোন আধানের উপর নির্ণয় করতে চাইছি, এই পজিটিভ 1 যে কুলম আধানটা আছে এর উপরে বল নির্ণয় করতে চাইছি। তাহলে এখানে এফ ইজ ইকুয়াল টু কিউই, এফ ইজ ইকুয়াল টু কিউই, এখানে কিউটা কত হবে, 1 হবে, কারণ এই কিউটা যার উপরে বলটা নির্ণয় করতে চাই সেটা হচ্ছে 1। তাহলে এফ ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু 1, ই ইজ ইকুয়াল টু 1/4 এপসিলন কিউ বাই আর কিউব আর ভেক্টর। আর ডিএস কত আছে, এই এসটা কত আছে, এস হচ্ছে ডিআর। এখানে এই যে ডিআর ভেক্টরটা আছে, এই ডিআর ভেক্টরটা কোন দিকে আছে, ডিআর ভেক্টরটা আর এর বিপরীত দিকে আছে। আর এর দিক কোন দিকে, আর এর দিক এই দিকে, বাইরের দিকে। আর ডিআর কোন দিকে আছে, ডিআর ভেতরের দিকে আছে। ডিআর কোন দিকে আছে, ডিআর ভেতরের দিকে, এদিকে। তাহলে ডিআরটাকে আমরা এইভাবে লিখতে পারি, ডিআর ভেক্টর ইজ ইকুয়াল টু ডিআর ভেক্টরের মান ইন্টু আর ইউনিট ভেক্টর, তার সামনে একটা মাইনাস চিহ্ন থাকবে। কেন, এটাকে লিখি আমরা মান এবং দিক সহযোগে। ডিআর ভেক্টরের মান কত, ডিআর, এই যে মানটা সেটাই হচ্ছে মান। দিক কোন দিকে, দিক হচ্ছে আর ভেক্টরের বিপরীত দিকে। তাহলে আর ভেক্টরের দিকে ইউনিট ভেক্টর কত, আর ভেক্টরের দিকে ইউনিট ভেক্টর হচ্ছে আর ক্যাপ। তাহলে আর ভেক্টরের বিপরীত দিকে ইউনিট ভেক্টর কত হবে,
মাইনাস আর ক্যাপ, সেই জন্য ডিআর ইজ ইকুয়াল টু ডিআর ইন্টু মাইনাস আর ক্যাপ ইজ ইকুয়াল টু মাইনাস ডিআর আর ক্যাপ। তাহলে এখান থেকে যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে এইরকম, 1 যদি এর সঙ্গে গুণ হয়ে যায় তাহলে 1/4 পাই এপসিলন কিউ বাই আর কিউব ডিআর, এই যে ডিআরটা এখানে লিখলাম, তারপরে আসছে আর ভেক্টর ডট আর ক্যাপ, সামনে একটা মাইনাস চিহ্ন এই মাইনাসটার জন্য। আর ভেক্টরের সঙ্গে আর ক্যাপের যদি আমরা ডট প্রোডাক্ট নিই তাহলে কি হয়, শুধুমাত্র আর ভেক্টর পড়ে থাকে, কারণ আর ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টরের মান ইন্টু আর ক্যাপ। তাহলে এইটাকে আর একটু ভেঙেই লিখি সুবিধার জন্য, 4 পাই এপসিলন কিউ বাই আর কিউব ডিআর আর আর ক্যাপ ডট আর ক্যাপ, এই আর ভেক্টরটাকে লিখলাম আর আর ক্যাপ। তাহলে আর ক্যাপ আর আর ক্যাপের ডট করলে কিন্তু এক হয়, কারণ আর ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর এবং যে কোনো ইউনিট ভেক্টরের নিজের সঙ্গে ডট প্রোডাক্ট 1 হয়। তাহলে এখানে আর ক্যাপের সঙ্গে আর ক্যাপের ডট প্রোডাক্ট 1 হলো, তাহলে গোটা রাশিটা কি হলো, আর এই আর এর সঙ্গে আর কিউবের একটা আর কেটে যাবে, তাহলে নিচের দিকে আর স্কোয়ার বেঁচে থাকবে, তাহলে মাইনাস 1/4 পাই এপসিলন কিউ ডিআর বাই আর স্কোয়ার। তাহলে ডিডাব্লিউটা কি পেলাম, ডিডাব্লিউ পেলাম এই আর দূরত্ব থেকে ডিআর পরিমাণ যদি আমরা ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে সরাই পজিটিভ 1 কুলম আধানকে, তাহলে যে কাজ করতে হবে সেটা হচ্ছে ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু -1/4 পাই এপসিলন কিউ ডিআর বাই আর স্কোয়ার। এখন বিভবের সংজ্ঞা কি ছিল, বিভবের সংজ্ঞা ছিল অসীম থেকে আর পর্যন্ত আনতে হবে। তাহলে অসীম থেকে আর পর্যন্ত আনতে যে কার্য করতে হবে সেটা যদি ডাব্লু হয়, তাহলে আমরা জানি যে ডিডাব্লিউ থেকে ডাব্লু বের করতে গেলে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন ডিডাব্লিউ কোথা থেকে কোথায়, অসীম থেকে আর পর্যন্ত। কারণ আমরা যে বিন্দু আধানটা আছে, একক পজিটিভ আধানটা আছে, সেটাকে অসীম থেকে আর দূরত্ব পর্যন্ত আনছি। তাহলে লোয়ার লিমিট হয়ে গেল অসীম আর আপার লিমিট হয়ে গেল আর। তাহলে ডিডাব্লিউর জায়গায় এইটা লিখব, কিউ ডিআর বাই আর স্কোয়ার। এখানে কোনটা কোনটা কনস্ট্যান্ট, কিউ কনস্ট্যান্ট, 4 পাই এপসিলন কনস্ট্যান্ট, তাহলে এগুলো ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যাবে। তাহলে মাইনাস কিউ বাই 4 পাই এপসিলন বেরিয়ে গেল বাইরের দিকে, তাহলে ডিআর বাই আর স্কোয়ার ইনফিনিটি টু আর মাইনাস কিউ বাই 4 পাই এপসিলন এই ইন্টিগ্রেশনটার ভ্যালু হয় -1/r। তাহলে নিচের দিকে হয়ে গেল ইনফিনিটি, ওপর দিকে আপার লিমিট হচ্ছে আর। এখান থেকে আমরা যখন এখানে আসলাম তখন কি হবে, এই ইন্টিগ্রেশনটা হয়ে যাবে -1/r। ইন্টিগ্রেশন ডিআর বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু -1/r হয়, এটা মনে রাখতে হবে। এটা বোধহয় আমি আগেও বলেছিলাম, না বললে মনে রাখতে হবে আর কি, যে ইন্টিগ্রেশন ডিআর বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু -1/r হয়। আর লিমিটটা আমরা এইভাবে লিখি, এই লিমিটটা লোয়ার লিমিটটা এখানে লিখতে হয়, আপার লিমিটটা এখানে লিখতে হয়। যখন আমরা এই লিমিটগুলো বসাবো তখন প্রথমে আপার লিমিট বসাতে হয়, পরে লোয়ার লিমিট বসাতে হয়। তাহলে মাইনাস কিউ বাই 4 পাই এপসিলন, বড় করে ব্র্যাকেট দিলাম, প্রথমে কি বসাবো, প্রথমে আপার লিমিট বসাবো। কোথায়, এই যে ভ্যারিয়েবলটা আমি ইন্টিগ্রেশন করেছি ডিআর, অর্থাৎ আর এর উপরে ইন্টিগ্রেশন করা হয়েছে, তা আর এর জায়গায় আপার লিমিট বসাবো প্রথমে। তাহলে -1/r, কারণ আর এর জায়গায় আর বসাচ্ছি, সুতরাং পরিবর্তন কিছু হবে না। তাহলে -1/r। এবারে লোয়ার লিমিট বসানোর আগে একটা মাইনাস চিহ্ন দিতে হয়, তাহলে মাইনাস চিহ্ন দিলাম, তারপরে লোয়ার লিমিটটা বসাবো। লোয়ার লিমিট বসালে কি হবে, আর এর জায়গায় ইনফিনিটি বসবে। তাহলে এই পার্টটা শূন্য হয়ে গেল, কারণ 1/∞ ইজ ইকুয়াল টু 0। তাহলে মাইনাস কিউ বাই 4 পাই এপসিলন 1/r। এখন
ব্র্যাকেট তুলে দিলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কিউ বাই 4 পাই এপসিলন আর। তাহলে বিভবের রাশিমালা কি পেলাম? বিভবের রাশিমালা পেলাম কিউ বাই 4 পাই এপসিলন আর। এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখি, 1/4 পাই এপসিলন কিউ বাই আর। তাহলে যদি কোনো একটা কিউ আধান থাকে, বড় হাতের কিউ আধান থাকে, তাহলে তার জন্য আর দূরত্বে কতখানি বিভব থাকবে? এইটাকে তো আমরা ভি দিয়ে লিখেছিলাম, কারণ একক ধনাত্মক আধানের জন্য যে কার্য করতে হচ্ছিল সেটাকে আমরা বিভব বলছিলাম ভি। তাহলে ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ হবে, এবং সেটা কত হবে? 1/4 পাই এপসিলন কিউ বাই আর। এটা একদম মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে যে ভি ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন কিউ বাই আর। কার জন্য? কিউ বিন্দু আধানের জন্য। কিউ বিন্দু আধানের জন্য এই বিভবটা হয়। এখানে কিউ আধান আছে, এই কিউ আধান থেকে R1 দূরত্বে এটা আছে, আর আরেকটা বিন্দু আছে R2 দূরত্বে। তাহলে এদের এই যে দুখানা বিন্দু এম এবং এন, এদের মধ্যে বিভব প্রভেদ কত হবে? এদের মধ্যে বিভব প্রভেদ কত হবে সেইটা আমরা একটু, এর আগে একটা জিনিস বলে দেওয়া খুব দরকার, সেটা হচ্ছে এখানে ভি এর রাশিমালা নির্ণয়ের সময় এই আর যে আছে রাশিমালাতে, ভি ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন কিউ বাই আর, এই যে রাশিমালা, এই রাশিমালায় কিন্তু কোথাও ভেক্টর নাই। এই আরটা হচ্ছে আর ভেক্টরের মান, অর্থাৎ যে কোনো ভেক্টর যার মান আর, তার ক্ষেত্রে কিন্তু ভিটা একই হবে। এর মানে কি হলো? এর মানে হলো এই কিউ বিন্দুকে কেন্দ্র করে যদি আমরা একটা আর ব্যাসার্ধের গোলক কল্পনা করি, তাহলে এই গোলকের ওপরে থাকা যে কোনো বিন্দুর দূরত্ব কিউ থেকে আর হবে, তাই তো? তাহলে এই কিউ আধানের জন্য গোলকের উপরে যে কোনো বিন্দুতে, গোলকের ওপরে যে কোনো বিন্দুতে বিভব কিন্তু সমান হবে, এবং সেই বিভবের মান হবে 1/4 পাই এপসিলন কিউ বাই আর। কারণ বিভব শুধুমাত্র বিন্দু আধান থেকে দূরত্বের উপর নির্ভর করে, দিকের উপর নির্ভর করে না। সুতরাং এখান থেকে আমরা স্পষ্টই বুঝতে পারছি যে ভি বা বিভব একটি স্কেলার রাশি। তাহলে কি বুঝতে পারলাম? বিন্দু আধান থেকে দূরত্বের ওপর নির্ভরশীল, কত দূরে আছে বিন্দুটা তার উপর নির্ভর করে। তাহলে ভিটা কি হলো? বিন্দু আধান থেকে দূরত্বের উপর নির্ভরশীল, দিকের উপর নয়, দিকের উপর নয়। তাহলে ভি কি হলো? ভি হলো একটি স্কেলার রাশি। কি ধরনের রাশি? স্কেলার রাশি। কারণ এর কোনো রকম দিক পাওয়া যাচ্ছে না, ভি এর কোনো দিক পাওয়া যাচ্ছে না, তাহলে এটা একটা স্কেলার রাশি হবে। এমনিতেও ভি যেহেতু এক রকমের কার্য, একক ধনাত্মক আধানের উপর কৃত কার্য, সেই জন্য কার্য স্কেলার রাশি হয়, ভিও স্কেলার রাশি হবে। তাহলে R1 দূরত্বে, কিউ আধান থেকে R1 দূরত্বে যে কোনো বিন্দু এম হলে পরে সেখানে বিভব কত হবে? সেখানে বিভব হবে V1 ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন কিউ বাই R1, আর R2 দূরত্বে যে কোনো বিন্দুতে যে বিভব হবে V2 ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন কিউ বাই R2। তাহলে এই দুটি বিন্দু, যে বিন্দুটি R1 দূরত্বে আছে এবং R2 দূরত্বে আছে, অর্থাৎ এম এবং এম বিন্দুর মধ্যে বিভব পার্থক্যকে ডেল ভি দিয়ে বা ভি দিয়েও লেখা যায়, কোনো অসুবিধা নেই, আমরা ভি দিয়েও লিখি বিভব পার্থক্যে। তাহলে বিভব পার্থক্য লিখে দিই, বিভব পার্থক্য এম এবং এম এর মধ্যে, এম ও এন এর বিভব পার্থক্য ডেল ভি ইজ ইকুয়াল টু V2 মাইনাস V1 ইজ ইকুয়াল টু
1/4 এপসিলন, কিউ কমন যাবে 1/r2 মাইনাস 1/r1। তাহলে দুটি বিন্দুর মধ্যে বিভবের পার্থক্যকেই বিভব পার্থক্য বলে। এটা তো খুব সিম্পল কথা, এটা তেমন কোনো জটিলতা এখানে নাই। বিভব পার্থক্য তাহলে কাকে বলে? দুটি বিন্দুর বিভবের যে পার্থক্য অর্থাৎ বিয়োগফল, অন্তরফল, সেটাকে হচ্ছে বিভব পার্থক্য বলা হয়। এই বিভব পার্থক্য থেকে আমরা দুটি বিন্দুর মধ্যে কোনো একটা চার্জকে নিয়ে যেতে কতখানি কার্য করতে হবে সেটা বের করতে পারবো। একটা কিউ চার্জকে যদি আমি এম থেকে এন পর্যন্ত আনতে চাই, তাহলে এই কিউ দিয়ে বিভব পার্থক্যকে গুণ করলেই কৃতকার্য পাওয়া যায়। এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এই যে বিভব পার্থক্যের রাশিমালা আছে, এখানে এই বিভব পার্থক্যের রাশিমালা কার উপর নির্ভর করছে? এম বিন্দুর দূরত্ব r1 এবং এন বিন্দুর দূরত্ব r2 এর উপর নির্ভর করছে। আমি এখান থেকে কোন পথে গেলাম সেই রাশিমালাটা কিন্তু এই বিভব পার্থক্যকে কোথাও পাওয়া যাচ্ছে না। আমি সোজা পথে গেলাম অথবা উপর দিয়ে গেলাম বা এখান দিয়ে গেলাম, যে কোনো দিক দিয়ে গেলাম, সেই কোন পথে যাচ্ছি এক জায়গা থেকে আরেক জায়গায় তার কথা কিন্তু এই রাশিমালার মধ্যে কোথাও পাওয়া যাচ্ছে না। কার উপর ডিপেন্ড করছে তাহলে বিভব পার্থক্য? বিভব পার্থক্য নির্ভর করছে যে দুটি বিন্দুর মধ্যেখানে বিভব পার্থক্য নিচ্ছি সেই দুটি বিন্দুর দূরত্বের উপরে নির্ভর করছে। সেই জন্য বলা হয় যে আমরা যেই পথেই একটি বিন্দু থেকে, তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যায় না কেন, বিভব পার্থক্য সবসময় একই হবে, বিভব পার্থক্যের কোনো পরিবর্তন হবে না। এটা কেন হয়? এটা হওয়ার কারণ হচ্ছে তড়িৎ ক্ষেত্র সংরক্ষী ক্ষেত্র, তাই না? তড়িৎ ক্ষেত্র সংরক্ষী বল ক্ষেত্র, অর্থাৎ এখানে যে বল কাজ করে তড়িৎ বল, সেটা সংরক্ষী বল। এই সংরক্ষী বল ক্ষেত্রে দুটি বিন্দু এ এবং বি এর মাঝখানে আমরা বিভব প্রভেদ বের করতে চাইছি যখন 1 নম্বর পথে এ থেকে বিতে গেলাম এবং 2 নম্বর পথে এ থেকে বিতে গেলাম। এটা 1 নম্বর পথ, এটা হচ্ছে 2 নম্বর পথ। কিউ আধানযুক্ত একটি কণাকে যখন এ থেকে বি এবং তারপরে বি থেকে এতে নিয়ে যাব, তখন মোট কৃতকার্য শূন্য হবে। যেহেতু এই ক্ষেত্রটা সংরক্ষী, সেই জন্য এখান থেকে বিতে গিয়ে আবার বি থেকে এই পথে যদি আমি এতে ফিরে যাই, তাহলে মোট কৃতকার্য শূন্য হবে। অর্থাৎ ডাব্লু এ টু বি 1 নম্বর পথে প্লাস ডাব্লু বি টু এ 2 নম্বর পথে, এটা কি হবে? শূন্য হবে। ডাব্লু ইজ ইকুয়াল টু জানি কিউ ইন্টু, অর্থাৎ চার্জ ইন্টু বিভব প্রভেদ, তাহলে কিউ ইন্টু প্রথম পথে বিভব প্রভেদ কত? ভি বি মাইনাস ভি এ। এটা হচ্ছে 1 নম্বর পথে, সেই জন্য 1 নম্বর দিয়ে রাখলাম এখানে, ভিবি মাইনাস ভিএ। কেন হলো ভিবি মাইনাস ভিএ? অর্থাৎ বিভব প্রভেদ মানে হচ্ছে একক আধানকে এ থেকে বিতে নিয়ে যাওয়ার জন্য কৃতকার্য। আমরা সংজ্ঞা থেকে সেটাই জানি যে একক আধানকে কোনো জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে যে পরিমাণ কৃতকার্য হয় সেটাই হচ্ছে বিভব প্রভেদ। তাহলে এটা হলো 1 কুলম আধানের জন্য, তাহলে কিউ কুলম আধানের জন্য কৃতকার্য কত হবে? কিউ দিয়ে গুণ করতে হবে, সেই জন্য এটা পেলাম। প্লাস একই রকমভাবে ডাব্লু বি টু এ 2 নম্বর পথে, সেটা কি হবে? কিউ ইন্টু ভি এ মাইনাস ভিবি 2 নম্বর পথে। এটা 1 নম্বর পথে, এটা 2 নম্বর পথে, কিন্তু এখানে তীর চিহ্নটা কেন এ থেকে বিতে দিয়েছি? আমরা বের করতে চাইছি এ থেকে বিতে বিভব প্রভেদ, কিন্তু আমরা যাচ্ছি বি থেকে এতে, সেই জন্য বিভব প্রভেদটা ভি এ মাইনাস ভিবি হবে ইজ ইকুয়াল টু 0। কিউ যেহেতু একটা স্কেলার রাশি, তাহলে এইটা আমরা 0কে ভাগ করতে পারি। সেক্ষেত্রে যে জিনিসটা হবে,
ভিবি মাইনাস ভিএ 1 নম্বর পথে ইজ ইকুয়াল টু মাইনাস ভিএ মাইনাস ভিবি 2 নম্বর পথে। কিউ দিয়ে ভাগ করলে ভিবি মাইনাস ভিএ 1 নম্বর পথে প্লাস ভিএ মাইনাস ভিবি 2 নম্বর পথে ইজ ইকুয়াল টু 0 হবে। এখন এই মাইনাসটা যদি আমি ভেতর দিকে ঢুকিয়ে দিই ব্র্যাকেটের ভেতর দিকে, তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে ভিবি মাইনাস ভিএ কোন পথে 2 নম্বর পথে। তাহলে এই যে এখানে কি পাচ্ছি, ভিবি মাইনাস ভিএ মানে বি বিন্দুর থেকে এ বিন্দুর বিভব পার্থক্য কোন পথে, আমরা যখন এ থেকে বিতে যাচ্ছি 1 নম্বর পথে তখন এইটা, আর 2 নম্বর পথে যখন এ থেকে বিতে যাচ্ছি তখন বিভব প্রভেদ কত, ভিবি মাইনাস ভিএ 2। তাহলে দুই ক্ষেত্রেই বিভব প্রভেদটা কিন্তু সমান হচ্ছে, কারণ ভিবি মাইনাস ভিএ 1 ইজ ইকুয়াল টু ভিবি মাইনাস ভিএ 2। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম যে আমরা যে কোনো পথেই এ থেকে বিতে যাই বিভব প্রভেদ কিন্তু সমানই হবে। আমরা একাধিক বিন্দু আদানের জন্য বিভব প্রভেদ কী করে নির্ণয় করব এম বিন্দুতে, সেটা আমরা দেখি। এখানে মনে করছি Q1 Q2 Q3 এগুলো সব বিন্দু আধান, এর থেকেও বেশি হতে পারে, Q3 পরে Q4 Q5 এরকম থাকতে পারে, অসংখ্য বিন্দু আধান থাকতে পারে। এদের জন্য সম্মিলিতভাবে এম বিন্দুতে বিভব কত হবে সেটা কী করে নির্ণয় করতে হয়। সবগুলোর জন্য বিভব নির্ণয় করতে গেলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে বিভব নির্ণয় করতে। Q1-এর জন্য বিভব এখানে কত হবে, Q1-এর জন্য বিভব হবে V1 ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন Q/R1। একইভাবে V2 কত হবে 1/Q, এটা 1 হবে 1 নম্বর চার্জের জন্য, এটা 2/R2, আর V3 ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন Q3/R3। মোট বিভব যেটা আমরা এম বিন্দুতে পাবো সেটা হচ্ছে V ইজ ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3। তাহলে কোনো বিন্দুতে বিভব, মোট বিভব বের করতে গেলে প্রত্যেকটা বিন্দু আধানের জন্য প্রথমে বিভব বের করে সেগুলোকে কী করতে হয়, যোগ করে দিতে হয়। তাহলে মোট বিভব বের করতে গেলে কী করতে হয়, সবগুলো আধানের জন্য এখানে বিভব কত হবে সেটা বের করতে হবে। এখানকার বিভব দেখতে পাচ্ছি, যেহেতু এখানকার ডিস্টেন্সটা R1 সেই জন্য বিভব হবে এইটা। এইভাবে প্রত্যেকটা আধানের জন্য বিভব বের করে সেগুলোকে সবগুলোকে যোগ করে দিতে হয়। যদি আরও বিন্দু আধান থাকতো তাদের জন্য আলাদা আলাদা করে বিভব বের করে সেগুলো যোগ করে দিতাম। একটা হোমওয়ার্ক থাকবে, মাত্রা বিশ্লেষণের সাহায্যে দেখাও তড়িৎ ক্ষেত্রের এসআই একক ভোল্ট পার মিটার হবে, যেখানে ভোল্ট হচ্ছে তড়িৎ বিভবের এসআই একক। আমরা এবারে তড়িৎ দ্বিমেরুর জন্য বিভিন্ন অবস্থানে তড়িৎ বিভব নির্ণয় করব। প্রথমে এবি তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দুগামী লম্ব অক্ষ অর্থাৎ OM বরাবর যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করতে পারি। আমরা মনে করছি মূল বিন্দু থেকে বা দ্বিমেরুর কেন্দ্র থেকে y দূরত্বে M বিন্দু অবস্থিত এবং এই বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করব। তড়িৎ দ্বিমেরুর দৈর্ঘ্য 12 হলে পরে AO ইজ ইকুয়াল টু OB ইজ ইকুয়াল টু L হবে, যেহেতু ও মধ্যবিন্দু তাহলে প্রত্যেকটা L হবে। আর এই যে লম্ব বরাবর যে দূরত্বটা আমরা নিয়েছি সেটা y হলে পরে AM আর BM দুটো সমান হবে, AM ইজ ইকুয়াল টু BM ইজ ইকুয়াল টু √L² প্লাস y² হবে, ইজ ইকুয়াল টু আমরা R ধরছি। তাহলে এ বিন্দুতে অবস্থিত পজিটিভ কিউ আধানের জন্য এম বিন্দুতে বিভব V1 ইজ ইকুয়াল টু হবে 1/4 পাই এপসিলন Q/R। একইভাবে বি বিন্দুতে অবস্থিত মাইনাস কিউ আধানের জন্য এম বিন্দুতে বিভব হবে V2 ইজ ইকুয়াল টু -1/4 পাই এপসিলন Q/R। এখানে মাইনাসটা হলো কেন, কারণ এখানে মাইনাস কিউ আধান আছে, অর্থাৎ এখানে কিউ এর জায়গায় এখানে কত বসাবো, মাইনাস কিউ, সেই জন্য একটা মাইনাস সামনের দিকে আসবে। তাহলে দ্বিমেরুর জন্য এম বিন্দুতে মোট যে বিভবটা পাবো সেটা হচ্ছে V ইজ ইকুয়াল টু V1 প্লাস V2। আমরা একটু আগেই পড়েছি যে মোট বিভব
বিভিন্ন বিন্দুতে অবস্থিত বিন্দু আধানের জন্য বিভবগুলির যোগফল হয়। তাহলে এখানে দুটি বিন্দু আধান আছে এ এবং বি বিন্দুতে, তাদের জন্য যে মোট বিভব হবে সেটা ভি ইজ ইকুয়াল টু ভি ওয়ান প্লাস ভি টু ইজ ইকুয়াল টু 1/4 এপসিলন কিউ বাই আর মাইনাস 1/4 এপসিলন কিউ বাই আর ইজ ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ লম্ব অক্ষের ওপরে অবস্থিত যে কোনো বিন্দুতে ওয়াইয়ের মান তো বিভিন্ন হতে পারে, ওয়াইয়ের মানের কোনো ওয়াই যেহেতু ভ্যারিয়েবল তাহলে ওয়াইয়ের মান যে কিছু হতে পারে, তাহলে ওয়াইয়ের মান যাই হোক না কেন লম্ব অক্ষের অবস্থিত যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব দ্বিমেরুর জন্য শূন্য হবে। এখন আমরা দ্বিমেরুর অক্ষের ওপর অবস্থিত কেন্দ্র থেকে এক্স দূরত্বে এন বিন্দুতে তড়িৎ বিভব কত হবে সেটা বের করব। এটা হলো লম্ব অক্ষে, লম্ব অক্ষে কোনো বিন্দুতে, আর এখানে হবে অক্ষের উপরে। এটা এই ওয়াই বরাবর যেটা সেটা হচ্ছে লম্ব অক্ষ, আর এক্স বরাবর যেটা সেটা হচ্ছে অক্ষ। তাহলে অক্ষের উপরে কোনো বিন্দুতে বিভব, তাহলে এখানে এ বিন্দু থেকে এন বিন্দু দূরত্ব কত? এ বিন্দু থেকে এন বিন্দু দূরত্ব এ এন ইজ ইকুয়াল টু এল প্লাস এক্স, কারণ এ ও ইজ ইকুয়াল টু এল আর ও এন ইজ ইকুয়াল টু এক্স লেখা আছে, তাহলে টোটাল এ এন ইজ ইকুয়াল টু এটা হলো। আর বি এন ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এল, কারণ ও এন ইজ ইকুয়াল টু এক্স আর ও বি ইজ ইকুয়াল টু এল, তাহলে এক্স থেকে এল বিয়োগ করলে তবে গিয়ে বিএন পাওয়া যাবে। এ বিন্দুতে অবস্থিত প্লাস কিউ আধানের জন্য এন বিন্দুতে যে বিভব হবে সেটা হচ্ছে ভি ওয়ান প্রাইম যদি ধরি, এখানে ভি ওয়ান ধরেছি তো তার জন্য এখানে ভি ওয়ান প্রাইম ধরছি, তাহলে ভি ওয়ান প্রাইম ইজ ইকুয়াল টু 1/4 এপসিলন কিউ বাই এক্স প্লাস এল। আর ভি টু প্রাইম বি বিন্দুতে মাইনাস কিউ আধানের জন্য ভি টু প্রাইম ইজ ইকুয়াল টু কী হবে 1/4 এপসিলন মাইনাস কিউ বাই এক্স মাইনাস এল। তাহলে মোট বিভব কত হবে? মোট বিভব ভি ইজ ইকুয়াল টু ভি ওয়ান প্রাইম প্লাস ভি টু প্রাইম ইজ ইকুয়াল টু কিউ বাই 4 এপসিলন কমন যদি নিয়ে নিই আমরা, তাহলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে এইরকম 1/x প্লাস এল মাইনাস 1/x মাইনাস এল। তাহলে কিউ বাই 4 এপসিলন কমন, নিচে দিকে হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এইখানে হবে এক্স মাইনাস এল মাইনাস এক্স মাইনাস এল। তাহলে সামনে একটা মাইনাস বসবে, কারণ এক্স এক্স কেটে গেলে -2l হয়, তাহলে -2ql -2ql বাই 4 এপসিলন এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এবারে 2ql ইজ ইকুয়াল টু আমরা জানি পি, তাহলে এখানে কি পেলাম? এখানে পেলাম মাইনাস পি বাই 4 এপসিলন এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এটা তাহলে এখানে হলো। এখানে দেখতে পাচ্ছি যে যে পি এর ডিরেকশন হবে, পি এর যে দিক হবে, পি এর দিক হচ্ছে এই দিকে, মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে, সেই জন্য এখানে মাইনাস এসছে। যদি এখানে কিউ না থেকে এখানে কিউ আর এখানে প্লাস কিউ থাকতো, প্লাস কিউ এবং মাইনাস কিউ এর যে অবস্থান সেটা যদি উল্টে যেত, অল্টারনেট হয়ে যেত, তাহলে কিন্তু এইখানে মাইনাসের জায়গায় প্লাস হতো। তাহলে কী হতো তখন? তখন পি হতো পি বাই 4 এপসিলন
এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। তাহলে এইটাকে সংক্ষেপে লেখা যায়, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস কিউ আর মাইনাস কিউ এর পাল্টে যাওয়ার জন্য বিভবের মানের পরিবর্তন হচ্ছে, এটাকে ভেক্টর দিয়ে সংক্ষেপে লেখা যায় এইভাবে। ভেক্টর দিয়ে লেখা যায় ভি ইজ ইকুয়াল টু 1/4 এপসিলন পি ডট, এখানে এক্সের দিকে আছে তো, তাহলে পি ভেক্টর এক্স ক্যাপ বাই এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। ভেক্টর দিয়ে এইভাবে লেখা যায়। তাহলে কী করে লেখা যায় ভেক্টর দিয়ে লেখা যায় ভি ইজ ইকুয়াল টু 1/4 এপসিলন পি ডট এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এখানে এক্স যদি অনেক দূরে হয়, অর্থাৎ দ্বিমেরুর যা দৈর্ঘ্য 2l তার তুলনায় এক্স যদি অনেক বড় হয়, অর্থাৎ কেন্দ্র থেকে দ্বিমেরুর কেন্দ্র থেকে এই এক্স বিন্দুটি এন বিন্দুটি অনেক দূরে হয়, সেক্ষেত্রে আমরা এক্সের তুলনায় এলকে নেগলেক্ট করতে পারি। তাহলে যদি এক্স ইজ মাচ গ্রেটার দেন এল হয়, তাহলে ভি ইজ ইকুয়াল টু কী হবে 1/4 এপসিলন পি ডট এক্স ক্যাপ। এই এক্স ক্যাপটা কিন্তু এক্সের দিকে ইউনিট ভেক্টর, এক্স নয়, এক্সের ইউনিট ভেক্টর বাই এক্স স্কোয়ার হয়ে যাবে তখন। ঠিক আছে, এখানে একটা মজার জিনিস দেখতে পাচ্ছি আমরা, যে আমরা একটা নির্দিষ্ট বিন্দু আধানের জন্য যে বিভব পেয়েছিলাম সেটা কি ছিল, ওপর দিকে একটা রাশি ছিল, নিচের দিকে এক্স ছিল, কিউ বাই এক্স ছিল। এখানে কি হচ্ছে এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ যে ডিস্টেন্সের স্কোয়ারের সঙ্গে পরিবর্তনশীল হচ্ছে। এবার আমরা এই এম বিন্দুটি আছে সেটা যে কোনো একটা অ্যাঙ্গেল, এখানে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল 90 ডিগ্রি অথবা 0 ডিগ্রির জন্য আমরা বের করেছিলাম। যখন লম্ব অক্ষের উপর ছিল তখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, আর যখন এন বিন্দু অর্থাৎ অক্ষের উপর ছিল তখন 0 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল। এখানে আমরা যে কোনো অবস্থান থিটার জন্য বের করব। এম বিন্দু যে কোনো অবস্থানে আছে, এ বি বিন্দুতে যথাক্রমে প্লাস কিউ এবং মাইনাস কিউ আধান আছে দ্বিমেরুর, এবং থিটা অ্যাঙ্গেল করে আর দূরত্বে এম বিন্দু অবস্থান করছে। এক্ষেত্রে কত বিভব হবে সেটা আমরা বের করতে চাইছি। তাহলে এ বিন্দু থেকে এম বিন্দুর অবস্থান আর বি বিন্দু থেকে এম বিন্দুর অবস্থানটা আমাদেরকে বের করতে হয়। প্রথমে আমরা ধরেই নিচ্ছি যে আর এল এর তুলনায় অনেক বড়। আর এল এর তুলনায় যে দূরত্বটা আছে এখানে এম কেন্দ্র থেকে অনেক দূরে অবস্থিত, এটা প্রথমে আমরা ধরে নিচ্ছি। এই শর্তটা ধরে নিলে পরে আমরা যে কাজ করতে পারি সেটা হচ্ছে এ থেকে প্রথমে আর এর উপরে একটা লম্ব টানলাম, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি আছে, আর বি থেকেও আর এর উপরে একটা লম্ব টেনেছি, এই বিন্দুটাও মানে এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি আছে। আর যদি অনেক বড় হয় তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হলে এ এম এবং এম থেকে এই বিন্দুটা আমি ধরে নিচ্ছি পি। তাহলে যদি এই আর দূরত্বটা অনেক বড় হয়, অনেক দূরে থাকে, তাহলে এ এম ইজিক্যাল টু এমপি হবে, যদি আরটা অনেক বড় হয় তাহলে। একইভাবে আর যদি অনেক বড় হয় তাহলে বিএম ইজিক্যাল টু বি কিউ হবে, এটা কিউ বিন্দু ধরছি এখানটায়। তাহলে যদি এই শর্তটা পূরণ করে তাহলে এ এম ইজিক্যাল টু এমপি এবং বিএম ইজিক্যাল টু এম কিউ হবে। এই কেন্দ্রটা হচ্ছে ও বিন্দু, হ্যাঁ ও বিন্দু কেন্দ্র আছে। তাহলে আমরা যদি এ এম বের করতে চাই
তাহলে ওপি বের করতে পারলেই হবে, কারণ ও এম ইজ ইকুয়াল টু আর আমার জানা আছে। ও এম ইজ ইকুয়াল টু আর আমি জানি, তাহলে ওপি বের করতে পারলেই আমরা এ এমটা বের করে ফেলতে পারবো। এখন ওপি বাই এও কী হয়, এটা এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। এই অ্যাঙ্গেলটা থিটা হলে পরে এল হচ্ছে অতিভুজ, এও যেটা সেটা হচ্ছে অতিভুজ, ওপি হলো ভূমি, আর এপি হচ্ছে লম্ব। তাহলে ওপি হচ্ছে ভূমি আর এ ও সেটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ হচ্ছে কস থিটা। এখান থেকে ওপি ইজিক্যাল টু কী পেলাম? ওপি ইজিক্যাল টু পেলাম ও এ মানে এল, তাহলে এল কস থিটা। একইভাবে এই জায়গায় এখানে ও কিউ ইজিক্যাল টু কী হবে? ও কিউ বাই ও বি ইজিক্যাল টু, এখানেও কস থিটা হবে, যে ও কিউ হচ্ছে ভূমি আর ও বি হচ্ছে অতিভুজ। তাহলে কস থিটা ও কিউ ইজ ইকাল টু এল কস থিটা, কারণ ও বি হচ্ছে এল, ও বি হচ্ছে এল, তাহলে ও কিউ ইজ ইকাল টু এল কস থিটা। তাহলে আমরা পিএম বা এএম, এমপি ইজ ইকাল টু এএম ইজ ইকাল টু, এমপি ইজ ইকাল টু কী পেয়েছি? এমপি ইজ ইকাল টু পেয়েছি আর প্লাস ওপি ইজ ইকাল টু এল কস থিটা, এবং বিএম ইজ ইকাল টু, বিএম ইজ ইকাল টু কি? এম কিউ ইজ ইকাল টু আর মাইনাস এল কস থিটা। এখানে দেখতে পাচ্ছি এম কিউ যেটা আছে, এম কিউ হচ্ছে এম ও মাইনাস ও কিউ, এম ও ইজ ইকাল টু আর, আর ও কিউ ইজ ইকাল টু এল কস থিটা। তাহলে এই বিন্দুতে থাকা প্লাস কিউ আধানের জন্য এম বিন্দুতে তড়িৎ বিভবের মান ভি প্রাইম ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন কিউ বাই এমপি বা এম এ যে দূরত্বটা সেটা কত? সেটা হচ্ছে আর প্লাস এল কস থিটা। তাহলে এটা পেলাম ভি প্রাইম কার জন্য? এ বিন্দুতে থাকা কিউ আধানের জন্য। বি বিন্দুতে থাকা মাইনাস কিউ আধানের জন্য যে বিভবটা পাবো সেটা হচ্ছে 1/4 পাই এপসিলন কিউ এর জায়গায় মাইনাস কিউ, কারণ আধানটা মাইনাস কিউ আছে, বাই আর মাইনাস এল কস থিটা। তাহলে মোট বিভব কত হলো? এম বিন্দুতে মোট বিভব হলো ভি ইজ ইকাল টু ভি প্রাইম প্লাস ভি ডবল প্রাইম ইজ ইকাল টু কিউ বাই 4 পাই এপসিলন কমন 1/r প্লাস এল কস থিটা মাইনাস 1/r মাইনাস এল কস থিটা। এটাকে যদি আমরা সরল করি তাহলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে কিউ বাই 4 পাই এপসিলন, নিচে দিকে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা, এদিকে চলে যাবে আর মাইনাস এল কস থিটা মাইনাস আর মাইনাস এল কস থিটা। আর কেটে যাবে, তাহলে কি হলো? মাইনাস 2 এল কিউ কস থিটা বাই 4 পাই এপসিলন আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার
কস স্কোয়ার থিটা। এখানে 2LQ ইজিক্যাল টু কি? 2LQ ইজিক্যাল টু পি আমরা জানি। তাহলে এখানে যে জিনিসটা পাচ্ছি, এটা পাচ্ছি মাইনাস পি কস থিটা বাই 4 পাই এপসিলন আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা। এখানেও আগের মতোই জাস্ট এই মাইনাস কিউ এর জায়গায় প্লাস কিউ আর প্লাস কিউ এর জায়গায় মাইনাস কিউ যদি আমরা করি, অর্থাৎ অবস্থান প্লাস কিউ এবং মাইনাস কিউ আধানের অবস্থান যদি পাল্টে দিই, তাহলে এইখানে বিভবে কিন্তু মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে। এই মাইনাসের জায়গায় কী হবে? প্লাস হয়ে যাবে। এটাকে যদি আমরা ভেক্টর দিয়ে একটি মাত্র সূত্রের সাহায্যে প্রকাশ করি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু পি ডট আর ক্যাপ, আর ভেক্টর নয়, আর ইউনিট ভেক্টর, বাই 4 পাই এপসিলন আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা। ঠিক আছে? তাহলে যে কোনো অবস্থান থিটার জন্য আমরা কিন্তু এটা পেয়ে গেলাম। এখন খুব সহজেই বুঝতে পারছি পি ডট আর, তার মানে কি হলো? পি এর মান ইন্টু আর এর মান, আর ভেক্টরের এখানে আর ক্যাপের মান 1 হয়, আর পি আর আর এর মাঝখানকার অ্যাঙ্গেল কত আছে? পি আর আর এর মাঝখানকার অ্যাঙ্গেল থিটা আছে, তাহলে কস থিটা হয়ে যাবে এখানে। তাহলে আগেরটা পেয়ে গেলাম পি আর কস থিটা। এখানে যেহেতু আর এবং পি এর মাঝখানকার অ্যাঙ্গেল 180 মাইনাস থিটা, এটা 180 মাইনাস থিটা, সেই জন্য এখানে কিন্তু কস থিটার জায়গায় মাইনাস কস থিটা হয়েছিল। কিন্তু পি এর অ্যাঙ্গেল যদি এইটা হয়, মানে উল্টো দিকে হয়ে যায়, তাহলে কিন্তু এই মাইনাসটা আর থাকবে না, প্লাস হয়ে যাবে। এটাই জাস্ট ব্যাপার, আর কিছু না। এখানে আমরা আরকে যদি এলের তুলনায় অনেক বড় ধরে নিই, তাহলে এইটাকে অ্যাপ্রক্সিমেটলি লেখা যায় পি ডট আর ক্যাপ বাই 4 পাই এপসিলন আর স্কোয়ার, কারণ আর স্কোয়ার এল স্কোয়ার থেকে অনেক বড় হবে, আর আমরা জানি কস স্কোয়ার থিটার ভ্যালু 1-এর থেকে বড় হয় না, তাহলে এল স্কোয়ার কস স্কোয়ার থিটাটা আর এর তুলনায়, আর স্কোয়ারের তুলনায় অনেক ছোট হয়ে যাবে। সেক্ষেত্রে এটাকে আমরা নেগলেক্ট করে দিতে পারবো এটাকে। তাহলে কী পড়ে থাকবে? পি ডট আর ক্যাপ বাই 4 পাই এপসিলন আর স্কোয়ার। আমরা এবারে পড়ব পৃথিবীর বিভব। আমরা দেখেছি পৃথিবীর মধ্যে আমরা খালি পায়ে যখন চলাফেরা করি, তখন কি আমরা শক খাই না। তাহলে পৃথিবী নিস্তড়িত। এখন কোনো একটা পজিটিভ চার্জযুক্ত বস্তুকে যদি আমরা পৃথিবীর সঙ্গে কোনো তার দ্বারা আর্থ করি বা সংযুক্ত করি, তাহলে এই পজিটিভ চার্জযুক্ত যে বস্তুটি, সেটি আর পজিটিভ থাকে না, নিস্তড়িত হয়ে যায়। কিন্তু তারপরেও পৃথিবীর কিন্তু তড়িৎ ধর্মের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ পৃথিবী কিন্তু নিস্তড়িতই থাকে। একইভাবে যদি একটা নেগেটিভ চার্জযুক্ত পদার্থকে বা গোলককে আমরা গ্রাউন্ড করি, পৃথিবীর সঙ্গে আর্থ করে দিই, তাহলে কিন্তু সেক্ষেত্রে এই নেগেটিভ চার্জযুক্ত পদার্থটিও নিস্তড়িত হয়ে যায় এবং পৃথিবীর তড়িৎ ধর্মের কোনো পরিবর্তন হয় না, পৃথিবী নিস্তড়িতই থাকে। অর্থাৎ পৃথিবী একটা ইলেকট্রিক সিঙ্কের মতো আচরণ করে। যেমনভাবে সমুদ্রে অল্প জল তুলে নিলে আবার একটু জল রেখে দিলে পরে জলতলের কোনো পরিবর্তন হয় না, সেই জন্যে আমরা সমুদ্রের যে জলতল, তাকে আমরা উচ্চতা মাপার জন্য প্রমাণ হিসেবে ধরি বা নির্দেশক হিসেবে ধরি। একইভাবে পৃথিবীর যেহেতু তড়িৎ ধর্মের কোনো পরিবর্তন হচ্ছে না, পজিটিভ এবং নেগেটিভ তড়িৎযুক্ত পদার্থের সঙ্গে সংযোগ করার ফলে, সেই জন্য পৃথিবীর যে বিভব, তাকে অন্যান্য বস্তুর বিভব নির্ণয়ের জন্য নির্দেশক হিসেবে ধরা হয়।
যেমনভাবে সমুদ্রতলকে আমরা শূন্য উচ্চতা হিসেবে ধরি, তার সাপেক্ষেই অন্যান্য উচ্চতাগুলো আমরা মাপি। একইভাবে পৃথিবীর বিভব হচ্ছে অন্যান্য বস্তুর বিভব নির্ণয়ের ক্ষেত্রে নির্দেশক হিসেবে কাজ করে, সেই জন্য পৃথিবীর বিভবকে শূন্য ধরা হয়। পৃথিবীর বিভবকে শূন্য ধরা হয় এবং অন্যান্য বস্তুর বিভবকে পৃথিবীর সাপেক্ষে মাপা হয়। যদি কোনো বস্তু পজিটিভলি চার্জড হয় তাহলে দেখা যায় যে এই পজিটিভলি চার্জ বস্তুর থেকে তড়িৎ পৃথিবীর দিকে প্রবাহিত হয়, অর্থাৎ ইলেকট্রন পৃথিবীর থেকে পজিটিভ চার্জযুক্ত পদার্থের দিকে প্রবাহিত হয়। ইলেকট্রন কোন দিকে যায়? ইলেকট্রন পজিটিভ চার্জযুক্ত পদার্থের দিকে যায়, তার ফলে তড়িৎ পজিটিভ চার্জযুক্ত পদার্থ থেকে পৃথিবীর দিকে যায়। তাহলে এই বস্তুটি কী ধরনের বিভবযুক্ত হলো? ধনাত্মক বিভবযুক্ত। কারণ এ উচ্চ বিভবে আছে, তবেই তো এখান থেকে তড়িৎ পৃথিবীর দিকে যাচ্ছে, তবে এটা ধনাত্মক বা উচ্চ বিভবযুক্ত। একইভাবে নেগেটিভ চার্জযুক্ত কোনো পদার্থকে কি বলবো আমরা? ঋণাত্মক বিভবযুক্ত বা নিম্ন বিভবযুক্ত। ঋণাত্মক বা নিম্ন বিভবযুক্ত। আর পজিটিভ চার্জযুক্ত কোনো পদার্থকে কি বলবো? ধনাত্মক বা উচ্চ বিভবযুক্ত।